এই ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাদের নোবেল পাওয়া ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের মুখে অস্বীকার করেছে সে বিডিআর হত্যার বিচার সে শুরু করবে না। স্বাস্থ্য উপদেষ্টা কেন বসেছে, কাদের কারণে এই ফাউল লোকটা সেখানে বসার সুযোগ পেয়েছে, তার বাপদাদার 14 গোষ্ঠীতে তার কল্পনায় ছিল না যে এরা মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা মন্ত্রীর চেয়ারে বসবে। তারা তো চেয়ারে বসেছে এই ছাত্রছাত্রীগুলোর কারণে, তারা তাদেরকে বসিয়েছে। এদেরকে কলারটা ধরে তাদের চেয়ার থেকে নামিয়ে রাস্তায় টেনে নিয়ে আসা উচিত। সংস্কারের নামে সময় নষ্ট কেন করছে? সংস্কারের নামে সময় নষ্ট করছে, ওই যে দেখেন মাঝে মাঝে আপনি যেটা বলছেন, আমি ভিতরের খবর বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস সেনা প্রধান বলছে নির্বাচন দিয়ে দেওয়ার জন্য 18 মাস বা এরকম একটা সময় বলেছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ভিতরে বলছে কিসের নির্বাচন, আর্মি সেনাবাহিনী কি বললো না বললো আমার তা মাথা ব্যথা না, আমি আমার মতো যখন প্রয়োজন হবে, যখন সংস্কার হবে তখন নির্বাচন দিব। মাইন্ড ইট। মানুষ কিন্তু অনেকেই ভিতরের কথা জানলে কিন্তু এসে সাথে সাথে লাইভে এসে ঝাঁপিয়ে পড়ে বলার জন্য কিছু কি বলে ভিউয়ার বাড়বে, কিছু পয়সা বাড়বে। আমার কিন্তু অনেক কিছু জেনেও কিন্তু আমি বলি না, বাট আজকে দুইটা কথা আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি ফাঁস করব এই মোহাম্মদ ইউনূসের কথা। এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আসিফ নজরুল মিলে এই নাটের গুরু কিন্তু এই দুইটা, কোনো সংস্কার হতে দিচ্ছে না, হবেও না। তাদের স্বপ্ন হচ্ছে আগামী 5 বছরের কোনো নির্বাচন হবে না। তারা বসে বসে লুটে পুটে খাবে, তাদের মতো এইসব বাইরের যাত্রা পার্টির লোকজন আনবে, এনে তাদের মতো একটা মন গড়া একটা সরকার তৈরি তারা মনে করছে এভাবে যেতে পারবে। তারা বুঝতে পারছে না হাসিনার মতো শক্তিশালী একটা দানব যে ভারতের 100% সহায়তা নিয়ে বাংলাদেশের ভিতরের সকল পুলিশ সেনা সকলের সহায়তা নিয়ে, প্রশাসনের সহায়তা নিয়েও কিন্তু 16 বছরের পরে আর টিকতে পারে নাই, পালাতে হয়েছে। শাড়িটা পর্যন্ত ঠিক মতো পরে পালাতে পারে নাই। সেখানে এই যাত্রা পার্টির কি বলে এই নাট্যকার ফারুকি মারুকি নিয়ে আসে, যাদেরকে বসিয়েছে, এদের সামনে গিয়ে তো দুইটা জোরে কাশি মারলেও হার্ট অ্যাটাক হয়ে যাবে এদের। তো এই জন্য বলছি এরা বুঝতে পারছে না, সবার আগে তো পালাবে হাসিনা, যেরকম দলবল ছেড়ে পালিয়েছে। জনগণ যখন এই যে যেভাবে আজকে স্বাস্থ্য উপদেষ্টার গাড়িতে দাঁড়িয়ে আহত ছাত্রছাত্রীরা বিক্ষোভ করেছে, আস্তে আস্তে আসছে। আমি আগে অনেকগুলা হাসিনার পতনের পরপরই যখন সার্জিস, হাসনাত এরা আমার কথা শুনছিল না, নাহিদ, আসিফ, তখন বারবার বলেছি ফাঁসির রশি তোমাদের গলায় আসছে। এখন কিন্তু হাসনাত আমার কথা স্মরণ হয়েছে, তার 2 দিন ধরে নিজেই বলে বেড়াচ্ছে আমার কথাগুলা। ওরা বুঝতে পারছে না, কারণ এরা হচ্ছে নাকে টিপ দিলে দুধ বেরোবে। এখনো দুনিয়ার অভিজ্ঞতা নাই, দুনিয়ার কিছুই দেখে নাই এখনো। আর বাকি যারা বসেছে ওদের তো কিছুই নাই। তো এরা মনে করেছে তারা পিছনে থেকেও করেছে, যারা জীবন দিয়েছে তারা এই দেশটাকে স্বাধীন করেছে। এরা মনে করেছে যে কি একটা ক্ষমতাবান হয়ে গেলাম। ওরা বুঝতে পারছে না যে ওরা এখন কচু পাতায় পানি, এবং যে কোনো মুহূর্তে এইভাবে আস্তে আস্তে মানুষের সেন্টিমেন্ট, হাসিনার 16 বছরে লেগেছে এই ঘুমন্ত জাতিকে জাগতে, কিন্তু এই ঘুমন্ত জাতি জাগতে শিখে গেছে। এই ঘুমন্ত জাতি কিন্তু এমনও হতে পারে 16 মাসেও লাগবে না আবার জাগতে। আর তখন ইতিমধ্যে কিন্তু এই সরকারের প্রতি হাসিনার রেখে যাওয়া ওই যে পেঁয়াজের মতো স্তরে স্তরে হাসিনার রেখে যাওয়া সকল শক্তি কিন্তু রয়ে গেছে। এরা তো এই উপদেষ্টা সরকারকে সমর্থন করবে না, যাদেরকে বসিয়ে রেখেছে বাইরের লোক দেখানোর জন্য করবে। আর যদি জনগণ ছাত্ররা মাথা চাড়া দিয়ে উঠে, তখন কিন্তু যখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের উপরে চড়াও করে বসবে, কোন সংস্কারের লক্ষণ যদি না দেখা যায় দ্রুত, আমি বলছি উইদিন আ মান্থ, 1 মাসের মাঝখানে যদি এই ডক্টর ইউনূস যদি কোনো প্রকার সংস্কারের স্পষ্টত কোনো কিছু দেখাতে না পারে, জনগণ ক্ষিপ্ত থেকে আরো ক্ষিপ্ত হবে। কারণ আমি বলেছি আমি কোনো রাজনৈতিক দল করি না, আমি দেশ এবং জনগণের পক্ষে কথা বলি, এবং আমার কোনো মন্ত্রিত্ব, আমার কোনো উপদেষ্টা, ঘোড়ার ডিম এসব কিছু চাই না, আমার হওয়ার প্রয়োজন নাই। আমাকে সেদে দিলেও আমি নিব না। তো কথা হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টার উপর যখন মাইট শুরু হবে, সবার আগে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস পালাবে। কারণ উনি নিজের উপরে যখন মামলা হয়েছে 150 থেকে 60টা, তখন কিন্তু সারা পৃথিবী মিলে, যুক্তরাষ্ট্র এবং ওনার পশ্চিমা বন্ধু বান্ধবী মিলেও কিন্তু ওনাকে কোনো কিছু সাহায্য করতে পারে নাই। যেখানে এক যুক্তরাষ্ট্র চাইলেই কিন্তু হাসিনাকে দূরে থেকে ফেলে দিতে পারতো। কেন? সিআইএ দূরের থেকে একটা স্নাইপিং রাইফেল দিয়ে পৃথিবীর কত মানুষ ফেলে নাই? ফেলেছে তো। আমেরিকার অনুমতি নিয়েই ইসরায়েলে কি বলে এটাকে, ইরানের কমান্ডারকে ফেলেছে না, হামাসের কমান্ডারকে ফেলেছে না, এখনো ফেলছে। হাসিনাকে ফেলার জন্য যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনারও প্রয়োজন ছিল না।
কিন্তু যুক্তরাষ্ট্র কখনোই আন্তরিকভাবে চাই নাই যে বাংলাদেশ ভারতের বেষ্টনী থেকে, ভারতের কি বলে প্রভাব থেকে বের হয়ে যাক। তো সুতরাং হাসিনাকে ফেলতে চাইলে বহু বছর আগেই ফেলতে পারতো। ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুধু জেলে ভরানো হাসিনা, কারণ হাসিনার প্ল্যান ছিল ডক্টর ইউনূসকে বাড়ির উপর রাখবে, হুমকির উপর রাখবে। সে কিন্তু বাড়ির উপরে ইতিমধ্যে কাবু হয়ে গিয়েছিল। সুতরাং আমরা চিনি হাসিনার মতো চোর এবং খুনিদের চরিত্র কেমন, কত বড় সাহসী এরা, তা আমরা জানি। 4-5 বছর ধরে বলে আসছি। আমার কেন ভুলে গেছেন আপনার সাথে আরো 4 বছর, 4.5 বছর আগের ভিডিওতে বলি নাই যে হাসিনা ভারত পালাবে, হাসিনা দেশ ছেড়ে পালাবে ভারতে, মূর্তি ভাঙা হবে, সবেই হয়েছে দেশে। একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আর 1 মাসের মাঝখানে স্পষ্টত বাংলাদেশের মানুষের যেসব সমস্যা, খালি উপদেষ্টার রদবদল হচ্ছে, নায়ক নায়িকাদের, এই যে আসিফ নজরুলের ওয়াইফের সাথে কত 3 নম্বর 4 নম্বর ওয়াইফের সাথে, আবার কিন্তু এই ফারুকের বউয়ের সাথে নাট্যকার ভাবে সম্পর্ক আছে, এদের কিন্তু আবার একটা সম্পর্ক আছে। তো সেই সব সম্পর্কের মাধ্যমেই কিন্তু এই আসিফ নজরুলরাই কিন্তু এইসব নট্টাঙ্কি যাত্রা পার্টির লোকজন দিয়ে কিন্তু উপদেষ্টায় বসে দিচ্ছে। আসিফ নজরুল হচ্ছে নাটের গুরু। আসিফ নজরুল নাটের গুরু, কিন্তু আপনার এইখানে যদি ব্যর্থ হয় বা স্তরে স্তরে যে আওয়ামী লীগের লোকজন রেখে দিয়েছে, তো সেখানে এবং আওয়ামী লীগের লোকজনকে উপদেষ্টায় অন্তর্ভুক্ত করা আগেও হয়েছে, এখনো করানো হচ্ছে। এটা কি আওয়ামী লীগকে এক ধরনের ঠান্ডা রাখার জন্য বা আওয়ামী লীগকে এক ধরনের খুশি রাখার জন্য, বা ভারতের কোনো ইন্ধন আছে কিনা এটার পেছনে, আপনার কাছে জানতে চাই। আচ্ছা, উত্তরটা একটু অন্যভাবে দিই, আসল ভাবে। বাংলাদেশের 2009 সালে বিডিআর হত্যা হচ্ছে সবচেয়ে বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের এই জাতির ইতিহাসে একটা অন্যতম মোড় পরিবর্তনকারী একটা ঘটনা, যার মাধ্যমে কি হয়েছে। 1 নাম্বার, বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে ধ্বংস করা হয়েছে। 2 নাম্বার, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তার মানে কি, বিডিআর হত্যার বিচার শুরু না করা পর্যন্ত বাংলাদেশের কোনো সংস্কারই সম্ভব না। সেখানে এই ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাদের নোবেল পাওয়ার ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের মুখে অস্বীকার করেছে সে বিডিআর হত্যার বিচার সে শুরু করবে না। নিজের মুখে স্বীকার করেছে। ওনারই একজন উপদেষ্টা ওনাকে বলেছেন বিডিআর হত্যার বিচারটা শুরু করা উচিত। উনি বলেছেন না 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 বাবা, আমি এইসবের মধ্যে যাব না, এটা পরবর্তী গণতান্ত্রিক সরকার আসুক, তারা এটা করুক। তাহলে আপনি মুখ দিয়ে তো উনি কি করবে? মুখ দিয়ে তো আমি সে কথাই বলছি। মুখ দিয়ে তো আমি জনতার সামনে আজে বাজে নোংরা কথা বলি না, বাট আড়ালে রাগে ক্ষোভে এগুলা শুনে নিজে বলে ফেলি। যে এই ধরনের একটা কথা বলতে পারে, তার এই মুহূর্তে প্রধান উপদেষ্টার পদ থেকে নিজের সম্মান নিয়ে ছেড়ে চলে যাওয়া উচিত। বিডিআর হত্যা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত একটা ঘটনা, এবং যার মাধ্যমে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ স্বাধীনতা সার্বভৌমত্ব হারিয়েছে, এবং বাংলাদেশের মানুষ 16 বছর আগে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে হারিয়ে তারা এই দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী কিন্তু স্বৈরাচারকে সাহায্য করেছে এবং ভারতের কথায় উঠেছে বসেছে। কত বড় ধ্বংস হয়েছে আপনারা কতটুকু বুঝতে পারেন জানি না। আমি হারে উপলব্ধি করি, মানুষ তো উপলব্ধি করছে, কিন্তু আমি একজন প্রাক্তন সামরিক অফিসার হিসেবে হারে উপলব্ধি করি যে কোথায় আমার সেই অফিসারগুলা, যেই সেনাবাহিনীতে চাকরি করেছিলাম সেই সেনাবাহিনী এখন আর নেই, সব নষ্ট করে ফেলেছে। এমনভাবে নষ্ট করেছে, একদম করে রক্তের ডিএনএ চেঞ্জ করে ফেলেছে ওদের। বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে এদেরকে মানুষ করতে হলে আবার সেই বিএমএ থেকেই মানুষ করতে হবে। উপরের ল্যাঙ্কে যারা ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল হয়ে গেছে, এদেরকে আর মানুষ করা যাবে না, কারণ এদের রক্ত পচে গেছে। সুতরাং এইটার জন্য একটা জাতীয় পরিবর্তনের প্রয়োজন, আর জাতীয় পরিবর্তনের এই প্রয়োজনটার বাংলাদেশের জনগণের এই যে আহত ছাত্রছাত্রীরা চিকিৎসা পাচ্ছে না বা দিচ্ছে না দেওয়া হচ্ছে না বদমাশগুলা, যে স্বাস্থ্য উপদেষ্টা বলছে কলারটা ধরে রাস্তা না নিয়ে আসা উচিত। ইভেন ওদেরকে সেই পরিমাণ টাকাও দেওয়া হচ্ছে না যে ওরা যে চলবে 3 মাস, কিন্তু আমি এক ছাত্র নেতাকে আমার কাছে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছে, আমি তাকে
একজনকে অনুরোধ করে আমি তাকে সিএমএইচ এর চিকিৎসার জন্য পাঠিয়েছি। কেন আমাকে সিএমএইচ এ তাকে পাঠাতে হবে চিকিৎসার জন্য? কেন এই স্বাস্থ্য উপদেষ্টা কেন বসেছে? কাদের কারণে এই ফাউল লোকটা সেখানে বসার সুযোগ পেয়েছে? তার বাপদাদার 14 গোষ্ঠীতে তার কল্পনায় ছিল না যে এরা মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা মন্ত্রীর চেয়ারে বসবে। তারা তো চেয়ারে বসেছে এই ছাত্রছাত্রীগুলোর কারণে, তারা তাদেরকে বসিয়েছে। এদেরকে কলারটা ধরে তাদের চেয়ার থেকে নামিয়ে রাস্তায় টেনে নিয়ে আসা উচিত। দেশের অবস্থা কি অনেকেই জানতে চান, তারা বিভিন্ন ঘটনার কথা বলেন, উদ্বেগ প্রকাশ করেন। সব মিলিয়ে একটা অশান্তি বা অস্বস্তি সবার মধ্যে জেগে বসছে এবং দিনকে দিন পরিস্থিতি অনেকের কাছে অসহনীয় ঠেকছে। কি হচ্ছে দেশে, কোথায় যাচ্ছে দেশ, এটা ভেবে পাচ্ছে না। অন্তর্বর্তী সরকার আসলে ঠিকমতো কি চলছে? সরকার কে চালাচ্ছে? কাদের সিদ্ধান্তে চলছে প্রধান উপদেষ্টা? এসব নানা প্রশ্ন তোলপাড় হচ্ছে। কখনো মনে হচ্ছে যে না, সবার সঙ্গে বোধহয় কথা বলেই সরকার পরিচালিত হচ্ছে, আবার কখনো মনে হচ্ছে যে না, সেটা বোধহয় না। কারণ মাঝে মধ্যেই দেখা যাচ্ছে যে হুঙ্কার ছাড়ছে উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা এবং তাদের সমর্থক যারা, বাইরের সমন্বয়ক যারা আছেন, ছাত্র সমন্বয়ক তারা, এবং বিশৃঙ্খল পরিস্থিতি। আজকেই দেখেন যেই আহতরা যারা পঙ্গু হাসপাতালে, তারা হুইল চেয়ার নিয়ে রাস্তায় বিক্ষোভ করছে এবং স্বাস্থ্য উপদেষ্টা এবং ব্রিটিশ হাই কমিশনারের সামনে যে পরিমাণ পরিস্থিতি তৈরি করছে। 2.5 ঘন্টা ছিলেন তারা, তারপরে বলছে সবার সঙ্গে দেখা হয়নি, কথা হয়নি। সেই বিক্ষোভ কোন একটা ফ্লোরে, তারা 4 তলায় গেছে, কেন 3 তলায় যায়নি, এটা নিয়ে তারা গাড়ির উপরে উঠে যেভাবে বিক্ষোভ করেছে, শুয়ে পড়েছে, পরে অন্য গাড়ি দিয়ে ব্রিটিশ হাই কমিশনার এবং স্বাস্থ্য উপদেষ্টা চলে আসতে বাধ্য হয়েছে। এটা কি আমাদের ঠিক ক্ষোভ প্রকাশের ভাষাটা ঠিক হলো কিনা, যথার্থ কিনা? ব্রিটিশ হাই কমিশনার তিনিও বা কি মনে করলেন, তারও পারসেপশনটা কি দাঁড়ালো বুঝতে পারছি না। 2 উপদেষ্টাকে নিয়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে প্রতিদিনই তারা ব্যাখ্যা দিচ্ছেন যে, এবং আজকে দেখলাম যে শিরোনামটা যে মাহফুজ আলম আর এক উপদেষ্টা বলছেন যে তাদের নিয়ে যে বিতর্ক, এটার ব্যাপারে তারা দেখবেন বা তদন্ত করবেন। সামাজিক নৈরাজ্য মারাত্মক। একটা খবর দেখলাম, বগুড়ার হাত খরচের টাকা চেয়ে না পেয়ে মাকে হত্যা করে ফ্রিজের মধ্যে ঢুকায় রাখছে ছেলে, হাত খরচের টাকা না পেয়ে। চিন্তা করতে পারেন কত নির্মম এবং পাশবিকতা চলে আসছে, এবং এই সবগুলি কিন্তু তরুণদের, ছাত্রদেরকে নিয়ে। তারপরে নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল, এটা সার্জিস আলম এটা বলছে। কেন এটা বলছে? এগুলি কেন কথাটা উঠছে মানে এতদিন পর? আবার কেউ কেউ বলছে যে বিপ্লব ব্যর্থ হতে যদি কেউ করতে চায় তাহলে আবার 4র্থ বিপ্লব হবে। পঙ্গু হাসপাতালে গিয়ে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা। আবার বাজারের অবস্থা আরো ভয়ঙ্কর, যখন কি অর্থ উপদেষ্টা বলছেন বাজারে এমন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, ট্যাক্স কমিয়েও দাম কমানো যাচ্ছে না, মানে শুল্ক ছাড় দেওয়া হচ্ছে যাতে বাজারে পণ্যমূল্যের দাম কমে, কিন্তু বাজার এত বিশৃঙ্খল যে তারপরে সেটা সামাল দেওয়া যাচ্ছে না। এখনো রাস্তায় আহতরা উপদেষ্টাদেরকে হাজির হতে হবে। কোন উপদেষ্টা? স্বাস্থ্য উপদেষ্টা, আর বিশেষ করে ক্রীড়া উপদেষ্টা অর্থাৎ আসিফ মাহমুদ, এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তাদের উপরে হয়তো ভরসা বেশি। রাত 10টার মধ্যে তাদেরকে আসতে হবে। আবার মঈন আহমেদ, তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, তিনি বলছেন অন্তর্বর্তী সরকারের মনে কেন ভয় ঢুকলো, এরকম নানা কথা। আসিফ মাহমুদ বলছে অভ্যুত্থানকে ব্যর্থ করতে চাইলে চূড়ান্ত বিপ্লবের ডাক দেওয়া হবে, যে হুঙ্কার দিলেন আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ হুঙ্কার দিচ্ছেন, তারপরে সার্জিস আলম বলছেন। এখন কে কার বিরুদ্ধে বাক্য, সমস্যাটা কোথায় বোঝা কিন্তু খুবই মুশকিল। এই পরিস্থিতিতে আসলে সরকারের ভেতরে কি হচ্ছে, বাইরে কি হচ্ছে। আবার মাহফুজ আলম একটা বিবৃতি দিয়েছেন যে যারা শেখ মুজিবের ব্যাপারে সহানুভূতি দেখাবে, গণঅভ্যুত্থানকে তারা সমর্থন করে না। অনেক রকম খবর দর্শক। আবার সেনাবাহিনীর পক্ষ থেকে হঠাৎ করে আজকে আনুষ্ঠানিক একটা প্রেস ব্রিফিং করা হচ্ছে। তারা 6000 অস্ত্র উদ্ধার করেছে। তাদের কর্মকাণ্ড হঠাৎ করে কেন তুলে ধরলেন? তারা বলছে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে সেটি সরকারের সিদ্ধান্ত। এই কথাটাও বা কেন তারা ব্রিফিং দিয়ে বলতে যাচ্ছে? সব মিলিয়ে কেমন জানি গোলমেলে একটা অবস্থা। দেশ ভালোভাবে চলছে না, সুষ্ঠুভাবে চলছে না, এটা বোঝা যাচ্ছে
খুব ভালোভাবে, বিশেষ করে মাত্র 3 জন উপদেষ্টা নিয়োগ করা হলো। মাহফুজ আলম, তাকে নিয়ে যেটা প্রশ্ন উঠলো যে সংবিধানে আছে বঙ্গবন্ধুর ছবি থাকতে হবে, সেই ছবি নামানো হলো, আরো কয়েকজন উপদেষ্টার কক্ষ থেকে নামানো হলো। এটা কি সংবিধান লঙ্ঘন করা হলো কিনা, কেনই বা এটা নিয়ে ইস্যু হিসেবে সামনে আসলো? যেটা নিয়ে আবার বিএনপি একটা কথা বললো, রুহুল কবির রিজভী, আবার তিনি প্রত্যাহার করলেন তার বক্তব্যটা। অর্থাৎ প্রথমে বিরোধিতা করলেন, পরে আবার তিনি সমর্থন করলেন, তিনি মাপ চাইলেন। মানে খুবই এলোমেলো কিন্তু পরিস্থিতিটা।